আসসালামু আলাইকুম। 18 বাংলার রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেরপুরে পাহাড়ি ঢলে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৮, বৃষ্টি কমায় ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি। ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারির পরেও রসিক রায় জিউ মন্দিরে উত্তেজনা চরমে, ভিন্ন ভিন্ন পূজার আয়োজন দুপক্ষের। ভারতের পালানোর সময় আটক সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠালো আদালত। আগুনে পড়ে দুটি অকেজো হওয়ায় জাহাজ বাণিজ্যে সক্ষমতা আরও কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, আয় কমার শঙ্কায় প্রতিষ্ঠানটি। এবং খাগড়াছড়ির পাহাড়ে ফসল তোলার ধুম, জুম চাষিদের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। গত ৪ দিনে নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও নকলা উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। জেলার নদ নদীগুলোর পানি কমলেও সীমান্তবর্তী উপজেলার ভাটি এলাকায় নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। এখনো পানিবন্দী হাজারো পরিবার। গুরুত্বপূর্ণ অনেক সড়ক থেকে পানি নামেনি। বন্যায় রোপা, আমন ধান, সবজি সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে অনেক পুকুর। শেরপুর জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী জানান, সকালে নালিতাবাড়ির ভোগাই নদীর পানি কমে বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং নাকুগাঁও পয়েন্টে ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত দুদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দুই উপজেলায় এখনো পানিবন্দী প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও আমন ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় মহাবিপাকে এসব এলাকার অসংখ্য মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য এ পর্যন্ত ওই দুই উপজেলায় ১০ টন করে চাল ও নগদ ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, যা খুবই অপ্রতুল। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর পক্ষ থেকে শুকনো খাবার সহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে রসিক রায় জিউ মন্দির এলাকায় ১৪৪ ধারা জারির পরেও সনাতন ধর্মাবলম্বীদের পূজার আয়োজন করায় সকাল থেকে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপক্ষকে নিয়ে আলোচনা সভা করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সভায় রসিক রায় জিউ মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি মেনে চলার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীদের পার্শ্ববর্তী মাঠে পৃথকভাবে পূজা করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দিরের জমি নিয়ে সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুর্গাপূজাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় সোমবার সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে যশোর মনিরামপুর উপজেলার পূজা মন্দির পরিদর্শন করেছে যৌথ বাহিনী। দুপুরে তারা উপজেলার মণ্ডপগুলি পরিদর্শন করে সেখানে স্থানীয়দেরকে নির্বিঘ্নে ও নির্ভয়ে পূজা করার জন্য বলেন। দুর্গাপূজায় কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বান্দরবানে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতারা। পূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়কালে বান্দরবান জেলা বিএনপি নেতারা এই আশ্বাস দেন। সকালে শহরের গ্ল্যান্ড ভ্যালি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম। বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাস ও সাধারণ সম্পাদক প্রতাপ দাস।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে জেলা হাজতে পাঠানো হয়েছে। বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। পরে আদালতে বিচারক রিয়াদ হাসান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। জাহাজ বাণিজ্যে বেসরকারি শিপিং খাত এগিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরের সক্ষমতা কমছে। গেল ৫ বছরে একটি জাহাজও যুক্ত হয়নি তাদের বহরে। তার উপর সম্প্রতি ২টি জাহাজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাড়া করতে হয়েছে জাহাজ, ফলে আয় কমার শঙ্কায় বিএসসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ১৯৭২ সালে বাংলার দূত ও পরের বছর বাংলার সম্পদ জাহাজ দিয়ে যাত্রা শুরু করে বিএসসি। এরপর তাদের বহরে একে একে যুক্ত হয় ৪৪টি জাহাজ। ১৯৮০ সালে সেই সংখ্যা নেমে আসে ২৬-এ। বিগত ৪ দশকে কমতে কমতে দাঁড়ায় মাত্র ২টিতে। ২০১৯ সালে ৬টি নতুন জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়ায় ৮টিতে। তবে ২০২২ সালে ইউক্রেনে রকেট হামলায় বাংলার সমৃদ্ধি এবং সবশেষ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে এই সংখ্যা বর্তমানে ৫টিতে। বিএসসি কর্তৃপক্ষের দাবি, বহরে জাহাজের সংখ্যা কমলেও তাদের আয় বেড়েছে। আগামী ২ বছরের মধ্যে আরও ৪টি জাহাজ কেনার কথা জানান বিএসসির এই কর্মকর্তা। আশা করছি 2 বছরের মধ্যে আমরা 4টা জাহাজ পাবো। তখন আমরা যে ক্রুড অয়েলটা যেটা আমরা চার্টারিং করি, বিদেশে জাহাজ নিচ্ছি, আমাদের অনেক ডলার চলে যায়, এই কাজটা তখন সরাসরি আমরাই করতে, আমাদের ভেসেল দিয়ে আমরা করতে পারবো। সমুদ্র পরিবহন বাণিজ্যে শুধু বাংলাদেশি আমদানি রপ্তানি পণ্য পরিবহনের বাজার প্রায় $500 মিলিয়ন, যার বেশিরভাগই যায় বিদেশি জাহাজ মালিকদের পকেটে। তাই বিএসসির বহরে দ্রুত জাহাজ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আমাদের দেশীয় পতাকাবাহী জাহাজ যদি আমরা আমাদের নিজস্ব পণ্যগুলো যদি ক্যারি করতে পারি, তাতে করে কিন্তু আমাদের যে ডলার যে আমরা জাহাজ ভাড়া বাবদ পরিশোধ করি, সেই ডলারগুলো কিন্তু আমরা বাংলাদেশে রেখে দিতে পারছি। ২০৩০ সালের মধ্যে বাল্ক ও কন্টেইনার ক্যারিয়ার সহ আরও ২০টি জাহাজ বহরে যুক্ত করার কথাও জানান বিএসসি কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের সূতিকাগার বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। সকালে মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় অন্য প্রতিষ্ঠান থেকে প্রেষণে কমান্ডার নিয়োগ দেওয়ায় মেরিন একাডেমির কার্যক্রম বাধাগ্রস্ত হবার বিষয়টি নজরে এসেছে জানিয়ে শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নৌ উপদেষ্টা। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2টি চালানে 4,63,680টি ডিম আমদানি করা হয়েছে। রোববার দুপুরে প্রথম চালানে 2,31,840টি ডিম আনা হয়। রাতে দ্বিতীয় চালানে একই পরিমাণ ডিম আসে, যা আজ বিকেলে খালাস করা হয়। ভারত থেকে পর্যায়ক্রমে 42 লাখ ডিম আমদানি করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ডিমের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন। আমদানি করা এসব ডিমের মূল্য $9,969 মার্কিন। বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের আমদানি মূল্য $5.70। এরপর 33% শুল্ক সহ এর দাম দাঁড়ায় $7.50। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় 18 কেজি ইলিশ মাছ ভারতে পাচারের সময় ভারতীয় ট্রাক সহ এর চালককে আটক করেছে বিজিবি। সকালে বন্দর থেকে এসব মাছ আটক করা হয়। আটক ভারতীয় ট্রাক চালক অলোক মণ্ডল ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চানটার টিয়াকাটি এলাকার রণজিৎ মণ্ডলের ছেলে। দুপুরে 59 বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরে ভারতীয় পণ্য আনলোড করার পর খালি ট্রাক নিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় তিনি অবৈধভাবে ইলিশ মাছ পাচার করেছিলেন। দিনাজপুরের সেতাবগঞ্জ
চিনি কল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। রবিবার চিনিকল পরিদর্শনে গিয়ে শ্রমিক, কর্মচারী, আখ চাষী ও সর্বস্তরের ছাত্র জনতার সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান। ভারপ্রাপ্ত বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, জেলা বিএনপি সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। সকালে এই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা ৩৫ করার দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষার্থীদের সমন্বয়ক শাহজাদা মিয়া, আলমগীর হোসেন ও গোলাম আজম বক্তব্য রাখেন। নড়াইলে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল ও জেলা মৎস্য কর্মকর্তা বদরুদ্দুজামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণের সময় যদি কোনো মৎস্যজীবী আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মা ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তালিকা প্রদর্শন না করা ও দাম বেশি নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা সহ নানা অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আলমডাঙ্গায় বিভিন্ন আড়ত, সারের ডিলার, চাল, ভুসিমালের দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি চলাকালে উত্তরা ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুশীল কুমার বিশ্বাসকে ১.৫ লাখ টাকা জরিমানা সহ পরবর্তীতে এই সমস্ত অপরাধ না করার জন্য সতর্ক করা হয়। খাগড়াছড়ির পাহাড়ে ফসল তোলায় ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। এবছর ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। তবে কিছু জায়গায় অতিবৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান গাছের। এ বিষয়ে কৃষি বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন তারা। প্রতিনিধি আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। খাগড়াছড়িতে এবছর জুম চাষ হয়েছে ১১২৪ হেক্টর পাহাড়ি টিলায়। ধানের পাশাপাশি মারফা, ভুট্টা, তিল, চিনাল, আদা, হলুদ সহ আবাদ হয়েছে নানা রকম সবজির। এপ্রিল ও মে মাসে আবাদ শুরু হলেও পর্যায়ক্রমে বিভিন্ন ফলন সংগ্রহ করা হয়। এখন চলছে ধান কাটার মৌসুম। আমি বছরে বছরে জুম করে মিষ্টি কুমড়া পাই, লাউ পাই, মামরা পাই, তারপরে শসা পাই, সবগুলা জিনিসপত্র পাই। আগের বছর থেকে এবছরে কিছু উন্নত হয়েছে আমাদের, অনেক হলুদ হোক, তারপরে ওই যে তিল হোক, তারপরে মারফা, অনেক শাকসবজি অনেক আগের চেয়ে অনেক একটু ভালো হয়েছে এবছরে। তবে অতিবৃষ্টির কারণে ধান গাছে পোকার আক্রমণ চিন্তায় ফেলেছে জুম চাষিদের। কৃষি বিভাগের তদারকির অভাবকে দায়ী করছেন তারা। আমি এবছরে জুম চাষ করছি, আর সবার ধান ভালো হচ্ছে, আমার ধান ভালো হচ্ছে না, আমার ধান পোকা ধরছে। এই কারণে কৃষি বিভাগ কোনো আমাদের ধানকে দেখতেও আসে নাই। এ অবস্থা থেকে পরিত্রাণে জুম চাষিদের উন্নত মানের ধান চাষের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের কৃষক ভাইয়েরা স্থানীয় জাতের আবাদ করে থাকে, আমরা এর পরিবর্তে তাদেরকে বিলি উদ্ভাবিত ৬৬, ৭১ এবং ৮৩ যে জাতগুলো উচ্চ ফলনশীল জাতের, সেগুলো চাষাবাদের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করছি। পাহাড়ি জনগোষ্ঠীর সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিকল্প চাষাবাদে কৃষি বিভাগের সহায়তার আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা পাড়ে বন্যা দুর্গত ও নদী ভাঙনের শিকার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন। দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম ঈদগাহ মাঠে ২ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।